এখানে শুধুমাত্র আইন প্রয়োগের ঘাটতি জিনিসটা আমরা আসলে ভেবে দেখতে চাই না। আমি কয়েকটা এক্সাম্পল দিই। যদি আপনি মনে করেন বর্তমান যদি আমরা জুডিশিয়ারির দিকে তাকাই, সেখানে আপনি দেখবেন যে প্রায় 48 লক্ষ কেস আন্ডার ট্রায়াল। অ্যাট দ্য সেম টাইম আপনি আবার দেখবেন যে আমরা সবসময় এখন নারী এবং শিশু দমন আইন নিয়ে কথা বলি, মাত্র 101টা আপনার এটা নিয়ে কোর্ট আছে যারা এগুলো ডিল করে। তার মানে তাদের প্রতি কোর্টে প্রায় 1,500 থেকে 2,000 মামলা এখানে আন্ডার ট্রায়াল থাকে। তার মানে একদিকে আপনি দেখতে পাচ্ছেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সির আমরা অনেকে ব্যর্থতা বলি, আবার অনেকেই আমরা জুডিশিয়ারি ব্যর্থতা বলি। আসলে জিনিসটা এরকম, আপনি কোনো অপরাধ শুধুমাত্র পলিটিক্যাল পারপাস, ল এনফোর্সমেন্ট এজেন্সির পার্সপেক্টিভ, জুডিশিয়ারি পার্সপেক্টিভ, এইভাবে আপনি কখনো করতে পারবেন না। কারণ আপনি দেখবেন আমরা যদি কি দেখি যে পুলিশের সবসময় যে আপনি জাতিসংঘের যে হিসাব প্রতি 200 কি 250 মানুষের বিপরীতে একজন করে পুলিশ থাকতে হয়, সেখানে আমাদের বাংলাদেশে প্রায় প্রতি 700 থেকে 800 মানুষের বিপরীতে একজন করে পুলিশ। তার মানে এই যে একটা বিশাল একটা গ্যাপ, এটা কখনো সম্ভব না। এবং আমি যদি আরও বলি যে এই যে আমরা একটা টিম ওয়ার্কের কথা বলি বারবার, আপনি কখনো কোনো একটা অপরাধ শুধুমাত্র ইটসেলফ একটা এজেন্সি, ইটসেলফ পলিটিক্যাল গ্রুপ, ইটসেলফ জুডিশিয়ারি তারা কখনো কন্ট্রোল করতে পারবে না। এটা একটা ইট শুড বি দ্য টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কটা কীভাবে হবে? একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে। যেমন আমরা এখানে রিক্সার কথা বলতেছি, গার্মেন্টসের কথা বলতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি কেন রিক্সা নিয়ে কথা বলতেছেন, এই রিক্সাটা চালায় কারা, মানে এই রিক্সাটা চালাচ্ছে কারা, এই রিক্সার মালিককে আপনি এটা খোঁজ নেন। আমরা বারবার রিক্সাকে ডিসেন্ট্রালাইজেশন করার কথা বলতেছি, বাট কেউ না কেউ তাকে ব্যাক দিচ্ছে। জঙ্গল সলিপুর এক্সাম্পল দিই, জঙ্গল সলিপুর আগে এক গ্রুপ চালাইছে, এক অন্য গ্রুপ চালাচ্ছে। যে ব্যাটারি রিক্সাগুলোতে যে অবৈধভাবে সারা রাত বিদ্যুৎ চুরি করছে, আপনার হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ চুরি করছে পুরো ঢাকা শহর জুড়ে, এগুলো কিন্তু কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের তারা আশ্রয় কিন্তু কাজগুলো পাচ্ছে এবং টাকাগুলো কিন্তু ভাগ হচ্ছে। আপনি কেন রিক্সাওয়ালা নিয়ে আমরা কথা বলতেছি? আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা বিহাইন্ড দ্য সিনে কখনো যাই না। শুধুমাত্র একটা ক্রাইম কমিট হয়, সেটা সেন্সেশন তৈরি করে, পরে আমরা এটার পিছনে লাগি। আমাদের সবসময় রুট লেভেলে যেতে হবে। আপনি রিক্সা ডিসেন্ট্রালাইজেশন করবেন, রিক্সার মালিকটাকে, সেই সমিতির সভাপতিকে, সেই রিক্সাগুলো কারা ইনিশিয়েট করতেছে, দিনের পর দিন অবৈধ বিদ্যুৎ তারা খরচ করতেছে, কারা করতেছে, কারা এই আবাসনগুলো তৈরি করতেছে। এই গ্যারেজগুলোর মালিক কে, এটাই একবার খবর নিচ্ছি আমরা যে এই গ্যারেজগুলো যে কাদের নিয়ন্ত্রণে আছে এবং তাদের ক্ষমতার উৎসটাই বাকি। এই যে অবৈধ কাজ তারা করছে, সারা রাত ভরে আপনার তারা বিদ্যুৎ চুরি করছে এবং ভর্তুকি ডিজেলে এই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো এইগুলো কেন আমরা ধরতে পারি না? এইগুলো ধরার সাহস কেন আমাদের থাকে না? কারণ এটা হচ্ছে যে আমরা বলি অনেক সময় আমরা দেখছি সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেটা আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না। এই যে যেমন একটা সিপিএন আছে আমাদের, ক্রিমিনাল পলিটিশিয়ান নেকজাস, এটা শুধুমাত্র আমাদের দেশে আছে এমন না, পুরা বিশ্বের। আপনি কি রাজনীতিকে তাহলে শস্য বুঝাচ্ছেন? আপনি শস্যের মধ্যে ভূত বলতে কি বুঝাচ্ছেন? পরিষ্কার করেন না। যারা হচ্ছে সবসময় পলিটিক্সের আশেপাশে থাকে, যেমন দেখবেন কোন একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে তাদের নীতি চেঞ্জ হয় না, তারা কোনো না কোনোভাবেই রুলিং পার্টির সাথে তাদের একটা অ্যালাইন তৈরি হয়ে যায়, সেই অ্যালাইনটাকে তারা ইউজ করে। তারা সবসময় সরকারি দল, হ্যাঁ, শুধু সাইনবোর্ড চেঞ্জ হয়। যেটা আমরা বলি যে বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল একটা থাকে সবসময়, তারা সবসময় কখনো প্রকাশ্যে আসবে না। তারা দেখবেন যে প্রত্যেকটা সরকারে তারা সাপোর্ট নিবে, সেটার প্রেক্ষিতেই হচ্ছে তারা এই বড় বড় ক্রাইমগুলো সংগঠিত করে, পরবর্তীতে সেই ফলসটা যায় রুলিং পার্টির উপরে। আসলে রুলিং পার্টির অনেকে জানেই না এই জিনিসগুলো কীভাবে কন্ডাক্ট হচ্ছে। বিনিময়ে একটা গ্রুপ আমরা দেখি তারা সাপোর্ট নেই, সেই সাপোর্টের বিনিময়ে এই কাজকর্মগুলো করে। সো আমি হচ্ছে জাস্ট এগুলো এক্সাম্পল দিতে গিয়ে এদিকে চলে আসছি। বাট আমাদের মূল বিষয় কেন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারতেছি না, যেটা আমি বলতে গিয়েছিলাম, একটা টিম ওয়ার্ক। যখন আমরা কোনো একটা জিনিস ইনিশিয়ালি শুরু করি, আমরা কি দেখি, আমরা হঠাৎ করে একটা সরকার আসে, তার কাছে মনে হলো আমার এই জিনিসটা রিফর্ম করা দরকার, এই জিনিসটা চেঞ্জ করা দরকার, আমরা হঠাৎ করে ফেলি। নাও, এইভাবে কিন্তু কোনো কিছু করা যায় না। আপনি পুরো পৃথিবীতে দেখেন, পুরো বিশ্বের মধ্যে দেখেন যে কোনো একটা জিনিস করার আগে ইউ হ্যাভ টু স্ক্যান, এটা আপনাকে স্ক্যানিং করতে হবে, কেন জিনিসটা হচ্ছে, কীভাবে হচ্ছে, কোন জায়গায় বেশি হচ্ছে, এগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, এবং সোসাইটির রেসপন্স কি সেটা আমাদেরকে হিসাব করে এই কাজকর্মগুলো করতে হবে। যেটা আমি এক্সাম্পল দিই বারবার, আপনি দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শহরে ক্রাইমের নেচার কিন্তু সেম না। এক একটা জোনে এক ধরনের ক্রাইম কমিট হয়, এক একটা জায়গায় এক ধরনের ক্রাইম কমিট হয়। শহরে একরকম, গ্রামে একরকম, পাহাড়ে একরকম, সমতলে একরকম, সীমান্তবর্তী অঞ্চলে একরকম, যেসব জায়গায় অনেক বেশি সাগর সমুদ্র আছে সেখানে একরকম। সেইটা কনসেপশন রেখেই আমাদের কাজ করতে হবে। কিন্তু আমরা ওভারঅল আমরা অ্যাপ্রোচ আমরা ডেভেলপমেন্ট করি, যার ফলশ্রুতিতে আমরা এখানে কোনো কাজে লাগাতে পারি না। আপনি দেখেন, আপনি একটা ক্রাইম অ্যানালাইজ করেন, একটা ক্রাইম যদি আপনি
ডেটাবেস বের করেন, দেখবেন কিছু কিছু ক্রাইম সব সময় কমিট হচ্ছে, বাকি ক্রাইম খুব বেশি এখানে পারপিট্রেট হচ্ছে না। তার মানে যেসব ক্রাইমগুলো সবচেয়ে বেশি কমিট হচ্ছে, বললাম চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অপহরণ, এই কয়েকটা ক্রাইম দেখবেন যে প্রত্যেকটা সময় ঘুরে ফিরে বারবার এগুলো কি হচ্ছে, বাড়তেছে, এগুলো কমিট হচ্ছে। তাই এটা একটা ইজিয়ার ওয়ে যে আপনি এগুলোকে একটা জায়গায় নিয়ে আসেন, সেগুলো অ্যাড্রেস করেন, কোন জায়গায় আমি কিভাবে জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে পারি। গুলশানে যে ক্রাইম হচ্ছে, শাহবাগে তো এই ক্রাইম হচ্ছে না, সাভারে যে ক্রাইম হচ্ছে, যে আপনি এগুলো এগুলো যাদের দায়িত্ব এগুলো বিশ্লেষণ করা, এগুলোতে নিয়ে কাজ করা, তারা আসলে কত দূর করছে, এটা হলো গিয়ে বড় প্রশ্ন।